আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক আঙ্গিক এখন একটি অত্যন্ত জটিল এবং অপ্রত্যাশিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। একটি দীর্ঘ আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকেই ভেবেছিলেন দেশে হয়তো একটি নতুন রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হবে। কিন্তু বাস্তবতা হলো পরিস্থিতি আরো জটিল এবং বিশৃঙ্খল হয়ে উঠেছে। একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে বিরোধী শিবিরের মধ্যে পুরনো জোটের দলগুলো, বিশেষ করে বিএনপি এবং জামাতে ইসলামের মধ্যে ক্রমবর্ধমান বিভাজন এই প্রক্রিয়াকে আরো অনিশ্চিত করে তুলছে। আওয়ামী লীগ সরকারের পতন নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে ধরা যেতেই পারে। অটুট ক্ষমতা বলয় ছিল আওয়ামী লীগের, কিন্তু তাদের পতন হয়েছে। তবে এই পতন একটি দীর্ঘমেয়াদী এবং তীব্র রাজনৈতিক আন্দোলনের ফলাফল। এই আন্দোলনে বিএনপি, জামাতে ইসলাম এবং অন্যান্য বিরোধী দলগুলো একটি অভূতপূর্ণ ঐক্যের মাধ্যমে রাজপথে নিজেদের শক্তি প্রমাণ করেছিল। এই জোটের মূল লক্ষ্য ছিল একটি অভিন্ন শত্রু আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা। তবে শুধু যে অভ্যন্তরীণ রাজনীতির প্রভাবে এই পতন হয়েছে তা কিন্তু একদমই বলা যাবে না। আন্তর্জাতিক জিওপলিটিক্স এবং আঞ্চলিক রাজনীতির ব্যাপক প্রভাব এই আন্দোলনগুলোর অভ্যন্তরীণ শক্তি হিসাবে কাজ করেছে। এর প্রমাণ হিসাবে বর্তমান অভ্যন্তরীণ ঐক্যের ফাটলই যথেষ্ট। ঐক্য কতটা ভঙ্গুর ছিল তা স্পষ্ট হয়ে গেল যখন আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে চলে গেল তখন। আর বিগত এক বছরে সেই বিভাজন যেন পরিণত হয়েছে এক মহা ক্ষমতার লড়াইয়ে। সরকারের পতনের পর তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতা নতুন করে ক্ষমতার ভাগাভাগি এবং রাজনৈতিক অবস্থান নিয়ে দ্বন্দ্বের জন্ম দিয়েছে। এই শূন্যতা পূরণের জন্য বিএনপি এবং জামাতের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে, যা তাদের পুরনো জোটকে পুরোপুরি দুর্বল করে দিয়েছে। এই পরিস্থিতি বাংলাদেশের রাজনীতির জন্য একটি নতুন মেরুকরণের সূচনা করছে, যেখানে একসময় বিরোধী দলগুলো একটি সাধারণ লক্ষ্যে ঐক্যবদ্ধ ছিল, সেখানে তারা এখন নিজেদের স্বার্থ এবং আদর্শগত পার্থক্যের ভিত্তিতে বিভক্ত হয়ে পড়েছে। এই বিভাজন কেবল বিএনপি এবং জামাতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি পুরো রাজনৈতিক প্রক্রিয়াকে বিভিন্নভাবে প্রভাবিত করছে। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপি এবং জামাতে ইসলামের মধ্যে ক্রমবর্ধমান দূরত্ব। দীর্ঘদিন ধরে এই দুই দল একটি জোটের অংশ হিসাবে কাজ করেছে। তাদের ঐক্য ছিল মূলত কৌশলগত একটি অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়াই করা। কিন্তু আওয়ামী লীগের পতনের পর এই জোটের ভিত্তি নড়বড়ে হয়ে গেছে। জামাতে ইসলামী বর্তমানে একটি নতুন নির্বাচনী পদ্ধতির দাবি তুলছে। তারা চায় নির্বাচন হোক সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে। তাদের এখানে বিভিন্ন ধরনের যুক্তি রয়েছে। বর্তমান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে নির্বাচন হলে একটি নতুন ধরনের ফেসিবাদের জন্ম হতে পারে, এমনটা বলছে। পিআর পদ্ধতির মাধ্যমে তারা নিশ্চিত করতে চায় যে তাদের জনসমর্থনের অনুপাতে তারা সংসদে প্রতিনিধিত্ব পাবে, এমনকি যদি তারা একক আসনে জয়ী নাও হয়। এই দাবির পেছনে জামাতের রাজনৈতিক কৌশল স্পষ্ট। অতীতে তাদের কর্মকাণ্ড এবং আদর্শগত অবস্থানের কারণে জনসমর্থন কিছুটা হ্রাস পেয়েছে। পিআর পদ্ধতি তাদের জন্য একটি নিরাপদ পথ হতে পারে, যা তাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বজায় রাখতে সহায়তা করবে। অন্যদিকে বিএনপির অবস্থান সম্পূর্ণ ভিন্ন। তারা বর্তমান পদ্ধতিতেই একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। বিএনপি বিশ্বাস করে তাদের বর্তমান জনসমর্থন এবং সাংগঠনিক শক্তি তাদের এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে ক্ষমতায় আসার সুযোগ দেবে। জামাতের পিআর পদ্ধতির দাবিকে তারা তাদের রাজনৈতিক কৌশলের পরিপন্থী বলে মনে করে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন পরিস্থিতি নতুন নয়। 1990 সালে এরশাদ সরকারের পতনের পর একই ধরনের ঘটনা ঘটেছিল। তখন আওয়ামী লীগ এবং বিএনপি, যারা এরশাদের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করেছিল, ক্ষমতার ভাগাভাগি নিয়ে তীব্র দ্বন্দ্বে সেই সময় জড়িয়ে পড়েছিল।
এই সংঘাত দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে দীর্ঘ সময়ের জন্য হুমকির মুখে ফেলেছিল। আজ আমরা একই ধরনের পরিস্থিতির মুখোমুখি। আওয়ামী লীগের পতনের পর বিএনপি এবং জামাতের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়েছে। এই সংঘাত কেবল এই দুই দলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করছে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা এই পরিস্থিতিতে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই পুরো পরিস্থিতি বাংলাদেশের রাজনীতির জন্য একটি জটিল নাটকের মতো। বিএনপি এবং জামাতের মধ্যে এই সংঘাত কেবল তাদের জোটকে দুর্বল করছে না, বরং এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটি একটি কঠিন পরীক্ষা। তাদেরকে একদিকে বিএনপি এবং জামাতের পরস্পর বিরোধী দাবি মোকাবেলা করতে হবে, অন্যদিকে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যদিও আওয়ামী লীগ বলছে তারা এই সরকার মানে না এবং তারা এই সরকারের অধীনে নির্বাচনেও যাবে না। তাদের দাবি তত্ত্বাবধায়ক সরকার এবং তারা এর জন্য আন্দোলনের ডাকও দিচ্ছে নানাভাবে। ধারণা করা হচ্ছে এই বৃহৎ রাজনৈতিক শক্তি তাদের দাবি আদায়ের জন্য আন্দোলনের জন্য প্রস্তুতিও গ্রহণ করছে। সঠিক সময়ের অপেক্ষায় তারা বর্তমান সময়ে অপেক্ষারত। এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো পথ খোলা আছে বলে মনে হয় না। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সুস্থ সংলাপ এবং সমঝোতার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হয়তো সম্ভব, কিন্তু আওয়ামী লীগের উপর যে সকল অপবাদ রয়েছে তাতে রাজনৈতিক শক্তিগুলো তাদের সাথে সংলাপ বা সমঝোতায় যাবে বলেও মনে হয় না। তাছাড়া আওয়ামী লীগ বারবার বলছে তারা জনগণের গ্রহণযোগ্যতায় ফিরবে, কিন্তু দীর্ঘ শাসন আমলে তাদের কিছু সংখ্যক রাঘব বোয়াল যে সকল অপকর্ম করেছে তার জন্য জনগণের নিকট দলটি প্রকাশ্যে কোনো বার্তাও নিয়ে আসেনি। সেই হিসাবে জনগণ তাদের কিভাবে গ্রহণ করবে এটা নিয়ে ভিন্ন মত রয়ে গেছে। এখানে একটি বড় ফ্যাক্ট কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঘটে যাওয়া লাগামহীন কিছু ব্যর্থতা, যা জনগণের মধ্যে শাসন ব্যবস্থার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে তুলনা করার একটি প্রেক্ষাপটও তৈরি করেছে। এসব কিছুর সারসংক্ষেপ মিলিয়ে এই মুহূর্তে আমাদের একটি পুরনো প্রবাদ মনে পড়ে যায়। সাপ এবং নেউল একসঙ্গে মিলে চিলকে পরাজিত করেছিল, কিন্তু চিলের পতনের পর সাপ আর নেউল নিজেদের মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়েছে, আর চিল দূর থেকে নীরব দর্শক হয়ে এই লড়াইয়ের সুযোগের অপেক্ষায় রয়েছে। এই প্রবাদ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি নিখুঁত প্রতিচ্ছবি। বিএনপি এবং জামাত আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিল, কিন্তু এখন তারা নিজেদের মধ্যে ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে পড়েছে, আর আওয়ামী লীগ এই বিভাজনের সুযোগে পুনরুত্থানের অপেক্ষায় রয়েছে।